বিজেপি নামক সরকারটার বিরুদ্ধে সাধারণ অংশের মানুষ আজকে তৈরি হচ্ছেন। এই ২৮-এর নির্বাচনের আগে মানুষ ঐক্যবদ্ধভাবে এমন গণস্রোত তৈরি করব, এটা ভেসে চলে যায়। এবং মাছের যে সম্পর্ক কমিউনিস্ট পার্টি এবং মানুষের সাথে আমাদের সেই সম্পর্ক এখনো পর্যন্ত তো যে নাম্বারটা দিয়েছিলেন ওই নাম্বারই বদ্ধ হয়ে এরকম পরিস্থিতি রাজ্যের মধ্যে বিজেপি সরকার কর্মসংস্থানকে বন্ধ করে দিয়ে তৈরি করেছেন, রাজ্যটাকে একটা নেশার করিডোরে তৈরি করে দিয়েছেন। সরকার আমলে যেগুলি করে দিয়ে গেছেন এগুলি তারা রক্ষণাবেক্ষণ করতে পারতেন। স্কুলগুলির অবস্থা ধরুন, শিক্ষকের অভাবে স্কুলগুলি প্রায় বন্ধ হয়ে যাচ্ছে। নমস্কার, আপনারা দেখছেন ত্রিপুরা টিভি। ত্রিপুরা টিভির বিশেষ অনুষ্ঠান লোককথায়। লোককথায় আজ আমরা একজন নয়, একসাথে দুজন অতিথিকে আমাদের স্টুডিওতে পেয়েছি। আজ যিনি রয়েছেন, প্রথমে পরিচয়ে আমরা দেব আউড়িয়া পার্টির বিভাগীয় কমিটির সদস্য রয়েছেন যিনি। আমরা প্রথম ত্রিপুরা টিভির বিশেষ টক শো লোককথা, যেখানে উঠে আসে সমাজ, সংস্কৃতি ও সমসাময়িক প্রসঙ্গের নানা দিক। প্রতি রবিবার রাত ৮টায় চোখ রাখুন ত্রিপুরা টিভির পর্দায়। বিকাশ দাস আমার নাম, আমি পার্টির বিভাগীয় কমিটির সদস্য। আমি ৩ টার্ম নলছর পার্টির লোকাল কমিটির সেক্রেটারি ছিলাম। এর আগে অতীতে আমি ছাত্র যুব আন্দোলনের মধ্যে দিয়ে পার্টিতে এসেছি। আমরা একজন যুব নেতাকে পেয়েছি, আমরা ওনার নামটাও এবং ওনার পরিচয়টা প্রথমে জানতে চাইব। নমস্কার, আমি সুমন দে, নলছর লোকাল কমিটির ডিএফএল নলছর লোকাল কমিটির সম্পাদক। একেবারে আমরা যদি প্রথমে পার্টি প্রসঙ্গে আপনার কাছে জানতে চাইবো যে বর্তমান পার্টির অবস্থান কি রকম হয়েছে আপনার লোকালে? আমাদের লোকালে পার্টির অবস্থান তো আমাদের ভালো, বর্তমানে ভালো পরিস্থিতি। কারণ হচ্ছেন এই বিজেপি সরকার ২০১৮ সালের পর ক্ষমতা আসার পর থেকে যে নীতিতে তারা কাজ করার কথা, যে প্রতিশ্রুতিগুলি দিয়ে মানুষের কাছে তারা ক্ষমতা এসেছে, দেখা গেল এই ৭.৫ বছর অতিক্রান্ত হতে চলল, এখন পর্যন্ত সেই প্রতিশ্রুতির ধারে কাছেও নেই। কথায় কাজে তাদের কোনো মিল নেই। মানুষ কোথাও তাদের কাজের সাথে মানুষের অভিজ্ঞতা খুঁজে পাচ্ছে না। তারা জনস্বার্থে কোনো কাজই করছে না। জনস্বার্থ বিরোধী নীতিগুলি তারা প্রতিনিয়ত কার্যকরী করছে। আমাদের এলাকার মধ্যে যদি আপনি দেখেন, রাস্তাগুলার বেহাল দশা, আমাদের স্বাস্থ্য পরিষেবা, বামফ্রন্ট সরকার নলছর জুমেরডেপা সুকুমার বর্মন প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র করে দিয়েছে। এই স্বাস্থ্যকেন্দ্রে আপনারা গেলে পরে দেখবেন স্বাস্থ্য পরিষেবার কি বেহাল দশা। ডাক্তার ২ জন আছেন, পর্যাপ্ত স্টাফের অভাব আছে এবং পরিষেবার অপ্রতুল অবস্থা, মানে একদম মানুষ দুর্বিষহ অবস্থার মধ্যে আছেন। শুধু তাই না, শিক্ষা, স্বাস্থ্য, পরিকাঠামোগত উন্নয়নের ক্ষেত্রে এই সরকার ব্যর্থ, যার ফলে মানুষ, তাদের যে মোহ ছিল, মানুষের মোহ ভঙ্গ হচ্ছে। আস্তে আস্তে মানুষ আবার আমাদের সাথে আসছে। ২০১৮ পর যে মানুষ বিভ্রান্ত হয়ে ২০১৮ সালে তাদের কাছে গেছেন, এখন মানুষ আবার মোহভঙ্গ হয়ে আস্তে আস্তে আমাদের দলে বিড়ছেন, আমাদের সাথে প্রতিনিয়ত যোগাযোগ করছেন। আমরাও মানুষের সাথে জনসংযোগ বাড়ানোর চেষ্টা করছি, প্রতিনিয়ত বাড়ি বাড়ি যাচ্ছি, যার ফলে মানুষ থেকে ব্যাপক সাড়া পাচ্ছি। এখন আমরা আস্তে আস্তে করে আমাদের সংগঠনকে সাজিয়ে তোলার চেষ্টা করছি। এই ক্ষেত্রে যদি প্রশ্ন রাখি, আপনাদের বিধায়ক যিনি রয়েছেন উনি তো বললেন যে ব্যাপক হারে উন্নয়ন হচ্ছে, পূর্বের তুলনায় ওনারা কাজ করছেন, গ্রাউন্ড লেভেলে নেমে। সেই বিষয়টা কিভাবে দেখছেন? এটা আপনারাই সাংবাদিকতা করেন, আপনাদের অভিজ্ঞতা আমার চেয়ে অনেক বেশি। আপনারা এলাকাগুলি ঘুরেন, আপনারা দেখেন। সে বিধায়কের কথা, ব্যক্তিগত প্রসঙ্গটা আমি বাদ দিলাম, কিন্তু আপনারা উন্নয়ন প্রসঙ্গে যদি বলি, এই ৭ বছরের মধ্যে আমাদের নলছর এলাকায় আপনি ধরুন তো, আমি একটা করে যদি উদাহরণ দিই, স্কুলগুলির অবস্থা ধরুন, শিক্ষকের অভাবে স্কুলগুলি প্রায় বন্ধ হয়ে যাচ্ছে। আমাদের বড়িবাজারের একটা স্কুল বন্ধ হয়ে গেছে, জুমেরডেফা। তারপরে বড়মুড়া একটা স্কুলে, একটা এসবি স্কুল, প্রাইমারি স্কুল, আপনার একজন শিক্ষক দিয়ে চলছে। এইরকম অহরহ স্কুলগুলির অবস্থা, একদম শিক্ষা ব্যবস্থা লাঠে উঠে গেছে। শুধু তাই না, আজকে এলাকায় একটা নতুন কোনো কনস্ট্রাকশন হয়েছে, বামফ্রন্ট সরকার আমলে যেগুলি করে দিয়ে গেছেন এগুলি তারা রক্ষণাবেক্ষণ করতে পারছেন। আমরা নলছর সিডিপি অফিস করেছি, আপনারা দেখেছেন। আজকে ৭ বছর অতিক্রান্ত হয়ে গেল, এটাকে উদ্বোধন করতে পারেনি। আমাদের বামফ্রন্ট সরকার, এখানে সরকারের আমলে টাকা স্যাংশন হয়েছেন, গড় হয়েছেন আপনার সুপারিনটেন্ডেন্ট অফিস এগ্রিকালচারের জুমেরডেপাতে, এটা এখন পর্যন্ত চালু করতে পারেনি। কেন পারেনি? তাহলে উন্নয়নটা কোথায়? উন্নয়ন তো এগুলির মধ্যে দিয়ে মানুষ উন্নয়নের মাপকাঠি তৈরি, মানুষ অভিজ্ঞতা দিয়ে বুঝতে পারবেন।
আজকে রাস্তাঘাট, পানীয় জলের সমস্যা, এই যে সজল ধারা, অটল জলধারার নাম করে, বাড়ি বাড়ি ডোমেস্টিক লাইনের নাম করে সরকারের লক্ষ লক্ষ টাকা অপচয় করেছেন। কিন্তু দেখা গেল যেখানে লাইনের কানেকশন দিয়েছেন এখানে আপনার ইয়ে বসাননি, ট্যাপ বসিয়েছেন সেখানে পাকা করেননি। এইরকম অপ্রতুল অবস্থা। আমাদের নলছরে পানীয় জলের যে প্ল্যান্টটা আছে এটাকে আয়রন রিমুভেন্ট প্ল্যান্ট বসানোর জন্য বামফ্রন্ট সরকার সময় থাকতে এটা স্যাংশন হয়েছিল, এখন পর্যন্ত এটাকে করতে পারেনি এবং সেই জল মানুষ পান করতে পারছে না, প্রচন্ড পরিমাণে আয়রন আসছে। এইভাবে একটার পর একটার যদি সমস্যার কথা বলি দিন রাত থাকবে না, অসংখ্য সমস্যা নলছর এলাকার। আর জনপ্রিয়তা যদি বলেন, আমি কি বলবো, এটা তাদের দলের মানুষের কাছে, আপনারা একটু গ্রাউন্ড লেভেলে যান, তাদের দলের কর্মীদের জিজ্ঞেস করুন যে উনি কেমন জনসম্পর্ক করছেন। উনার দলের নেতৃত্বরে উনার সাথে কথা বলতে গিয়ে আজকে দ্বিধাদ্বন্দ্ব ভুগছেন, আজকে তারাই সমালোচনা করছেন। তাহলে আমাদের এলাকার উন্নয়ন এবং সমস্ত কিছু আজকে মুখ থুবড়ে পড়েছে। যেই হারে মানুষ যে আশা প্রত্যাশা নিয়ে বিজেপি সরকারটাকে ক্ষমতায় এনেছেন, সেই আশা প্রত্যাশার মধ্যে কোনো কাজই তারা করতে পারে। সরকার আসা প্রসঙ্গ নিয়ে যদি আমি আপনার কাছে জানতে চাইবো, যে যুবকদের একটা প্রাধান্য কিন্তু দেওয়া হয়েছিল 2018 পূর্বে যে রানিং গভর্নমেন্ট আছে ওনারা, তো সেই ক্ষেত্রে কোথাও কি যুবকদের সমভাবে প্রাধান্য দিচ্ছে বর্তমান বিরোধী পার্টি আপনাদেরকে? এটা বিষয়টা এরকম নয় যে আমাদের পার্টি আগের থেকে যে যুবকদের প্রাধান্য দেওয়া হতো না, এরকম না। আমাদের পার্টিটার মধ্যে একটা ক্রাইটেরিয়া আছে, আমরা বিভিন্ন একটা পর্যায়ে একটা বৎসর তার কাজকর্মের হিসাবের উপরে আস্তে আস্তে যুবকদের বা যে কোনো লোকদেরকে উঠানো হয়। বিশেষ করে আর বিজেপির মধ্যে অনেকটা তফাৎ আছে। বিজেপিতে দেখবেন আপনারা বিশেষ করে যাকে পারছে তাকে মিস কল দিয়ে সেটা তাদের মেম্বারশিপ করাচ্ছে। এমনকি বিজেপি রাজ্য সভাপতি পর্যন্ত টেনে উঠে সাধারণ জনগণ থেকে ফোন নিয়ে তাদেরকে দিয়ে মেম্বারশিপ করেছে। আমাদের পার্টিতে এরকম ভাবে হয় না। বিশেষ করে এখন আপনারা আমার সাথে কথা বলছেন, যদি যুবকদের প্রাধান্য দেওয়াই না হতো তাহলে আজকেও আমি আপনাদের সামনে বসে কথা বলতে পারতাম না। আমি একজন সিপিএম এর কর্মী হিসেবে কাজ করি। এই ক্ষেত্রে পূর্বেও কি সেরকম ব্যবস্থাপনা ছিল? আমরা দেখি বা আমাদের সামনে পড়ে যে যুবকদের অতি প্রাধান্য দিচ্ছেন, হুট করে কোনো নেতা হয়ে যাচ্ছেন বিজেপির ক্ষেত্রে, সেক্ষেত্রে আপনাদের ক্রাইটেরিয়াটা কি সম্পূর্ণ উল্টো? হ্যাঁ, আমাদের কাছে এটা উল্টো। আমাদের ক্ষেত্রে বিষয়টা হচ্ছে একটা যুবক একটা তেমন ভাবে তৈরি করে তাদেরকে, যেহেতু রাজনীতিটা এমন জিনিস মানুষের জন্য করা, মানুষের জন্য কথা বলা, যে কোনো মানুষকে নিয়ে আমরা রাজনীতিটা করতে পারতাম না। যেহেতু মানুষের চাহিদাগুলিকে পূরণ করার জন্য, মানুষের দৈনিক চাহিদা যেগুলি আছে সেগুলিকে উপস্থাপন করার জন্য, জনসম্মুখে আনার জন্য আমরা রাজনীতি করি। সেই ক্ষেত্রে একজনকে তুলতে হলে তার বিভিন্ন ক্রাইটেরিয়া দেখতে হয় আমাদের। তাদেরকে তারা এক বছর তাদের কাজকর্মের আমাদের হিসাবের পরে একটা স্টেপে আমরা সেরকম ভাবে তাদেরকে উঠানো হয়। কতটা পরিপক্ক হবে এই যুবকরা এইভাবে গড়ে উঠলে? হ্যাঁ, তেমন ভাবে রাজনৈতিকভাবে সচেতন এবং মানুষের দৈনন্দিন যে বিষয়গুলি আছে যেগুলি মানুষ বলতে পারছে না, মানুষের দৈনন্দিন যে চাহিদাগুলি আছে সেগুলি সরকার পক্ষের তুলে আনার জন্য, এবং রাজনৈতিকভাবে বরাবরই দেখবেন আপনারা যারা যুব সংগঠন করি, বিশেষ করে আমরা প্রতিনিয়তই রাজপথে ছাত্র যুব সংগঠন যুবকদের চাহিদা নিয়ে, ছাত্রদের চাহিদা নিয়ে, এবং বিভিন্ন যে গণসংগঠনগুলি আছে, শ্রমিক শ্রেণী বলেন, কৃষক শ্রেণী বলেন, সেগুলি সম্পূর্ণভাবে আমাদের সরকার যে মনোভাবে কাজ করছে তাদেরকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য, এবং তারা যে প্রতিশ্রুতিগুলি দিয়েছিল সাধারণ মানুষের কাছে, যুবকদের ক্ষেত্রে তারা বছরে 50,000 চাকরির প্রতিশ্রুতি দিয়েছিল। সরকার আসার আগে 2017 সালে বিজেপি সর্বোচ্চ স্তরের নেতৃত্ব থেকে শুরু করে একবারে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা ত্রিপুরাতে খুঁটি গেড়ে তারা ছিল। সেখানে তারা বিভিন্ন জায়গায় প্রচারে বেকারদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থার কথা বলেছেন। তারা বলেছেন বছরে 50,000 চাকরি দেবেন, মিস করলে চাকরি দেবেন। তো দেখা যাচ্ছে তারা যেরকম ভাবে প্রতিশ্রুতি দিয়েছে তার একটাও তারা পূরণ করতে পারেনি। তারা 299টার উপরে তারা প্রতিশ্রুতি দিয়েছিলেন। তার মধ্যে রেগার কাজে যে 340 টাকা মজুরি, 200 দিনের কাজের কথা বলেছেন, সে জায়গাতে দেখা যাচ্ছে বামফ্রন্ট সরকার থাকার সময় মানুষ গড়ে 98 দিন কাজ করতে পারতেন। এখন এটা 30 দিনের উপরে যাচ্ছে না।
এইগুলি যে বিষয়গুলি আছে সেইগুলি সাধারণ মানুষ যাতে সাধারণ মানুষের কাছে যাতে সাধারণ মানুষের যে কথাটা সেটা সরকারের কাছে সামনে যাতে তুলে ধরতে পারি, সাধারণ মানুষের কথাটা যাতে আমরা সবার সম্মুখে তুলতে পারি, তার জন্যই রাজনৈতিকভাবে তাদেরকে সচেতন করে তেমনভাবে তৈরি করা হয়। রেগার প্রসঙ্গটা উনি যেটা বললেন, বর্তমান সরকার অনেকেই মঞ্চে উঠে দাঁড়িয়ে বলে যে সিপিআইএম থাকতে রেগার একটা সামান্য কাজ দিয়ে নাকি গরিবই করে রাখা হতো যাতে লাইনে মানুষ হাতে, সে বিষয়টা কিভাবে দেখছেন? এটা যারা বলে তারা মুখের সাথে বাস করে। ঘটনা হচ্ছে এটা একটা অ্যাক্ট, এটা দিল্লিতে পার্লামেন্টে যখন দ্বিতীয় ইউপিএ সরকার ছিল, বামপন্থীরা যখন, বামপন্থীদের চাপেই এটা রেগা চালু হয়েছিল, পার্লামেন্ট আইনটা হয়েছিল। তো রেগার মাধ্যমে এটা একটা কাজ, মানুষের অধিকার, 100 দিনের কাজ পাওয়ার অধিকার আমাকে আইনে দিয়েছেন। সেই আইন মোতাবেক এখানে দেখা যাচ্ছে গরিবটা আমাদের রাজ্যে আছে, গরিব নাই কেন? মানুষ, অসংখ্য মানুষ গরিব অংশের মানুষ। ভারতবর্ষে 77% মানুষ দারিদ্র সীমার নিচে বাস করে। এটা কি আমাদের রাজ্যটা কি ভারতবর্ষ থেকে ব্যতিক্রম না নাকি? এটা ভারতবর্ষের মধ্যেই তো এই রাজ্যটা। তো গরিব সব জায়গার মধ্যে আছে। গরিব অংশের মানুষ কাজ করবে, কাজ করে তার মজুরি নেবে। এটাতে গরিব বানানোর কি আছে? তার অধিকার, কাজ করার অধিকার, রাইট আছে। কাজ করে সে তার উপার্জিত পয়সা দিয়ে সংসার, তার বাচ্চা কাচ্চাদের, ছেলেদের লেখাপড়ার খরচ বহন করবে। এক্ষেত্রে বামফ্রন্ট সরকার গরিবই বানিয়ে রেখেছেন, এই কথাটা ভুল। এবং এখনকার বর্তমান সময়ে বিজেপি সরকার রেগার কাজ টোটালি বন্ধ করে দিয়েছেন, যার ফলে তাদের মুখ রক্ষার্থে এই কথা বলতে হচ্ছে। এখন তো রেগার কাজ নেই। বামফ্রন্ট সুমন বলেছেন 98 দিন, 95 দিন সর্বোচ্চ। আপনারা ভারতবর্ষের মধ্যে যদি লক্ষ্য করেন, এই রাজ্যগুলা 33টা রাজ্যের মধ্যে, ভারতবর্ষের মধ্যে ত্রিপুরা রাজ্য রেগাতে কতগুলা পুরস্কার গ্রহণ করেছে। কৃষিতে পুরস্কার পেয়েছেন, বিভিন্ন ক্ষেত্রে, ইন্ডাস্ট্রিয়াল ক্ষেত্রে পুরস্কার গ্রহণ করেছেন। রাজ্যগুলা প্রথম সারিতে ছিল ত্রিপুরা রাজ্য। আজকে রেগাতে কত নাম্বারে ত্রিপুরা রাজ্য? এখন 22 দিন 23 দিনের বেশি বছরে কাজ পায় না, মানুষের কাজ নেই। আজকে গ্রাম অঞ্চলে যান, মানুষ খাদ্যের অভাবে, কাজের অভাবে হন্য হয়ে ঘুরছেন। পাহাড় অঞ্চলে মানুষের খাদ্য নেই, কাজ নেই। গ্রাম অঞ্চলে মানুষের খাদ্য নেই, কাজ নেই। কি অবস্থা? তারা বলছে মানুষকে গরিব বানিয়ে রেখেছেন। তারা গরিবকে আরো গরিব বানাচ্ছেন, তারা বড় লোককে বড় লোক করছেন। আজকে তাদের নীতিটাই হচ্ছে একটা। এটা শুধু এই রাজ্যের ক্ষেত্রে না, দেশের ক্ষেত্রে যদি আপনি লক্ষ্য করেন, আপনার বড় বড় মাল্টিন্যাশনাল কোম্পানিগুলিকে, বড় বড় পুঁজিপতিদেরকে লক্ষ লক্ষ কোটি টাকা ছাড় দিচ্ছে। আমার আপনার জন্য নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম প্রতিদিন বাড়ছে। কেন বাড়ছে? তার উপরে ট্যাক্স বসিয়ে দিচ্ছে। অথচ আপনি দেখেন আদানি আম্বানিরা আজকে কোটি কোটি টাকা ছাড় পেয়ে যাচ্ছে। আমার আপনার পেট্রোল ডিজেলের দাম বাড়ছে, চালের দাম বাড়ছে, তেলের দাম বাড়ছে, সমস্ত কিছুর দাম বাড়ছে। আর গরিব মানুষ তার রোজগার করে তার অর্থ নেবে। এখানে গরিবের প্রশ্ন উঠলো কেন? আমার অধিকার, আমি কাজ করে টাকা নেব, সংসার পরিচালনা করব। আজকে ত্রিপুরা রাজ্যের মানুষ অর্ধাহারে অনাহারে আছেন। আর আজ খবর রাখেন, আপনারা তো জানেন, সাংবাদিকরা রেশন কার্ড বন্ধ দিচ্ছে, সন্তান বিক্রি হচ্ছে। এটা ছিল, অতীতে ছিল, এখন এই রাজ্যের মধ্যে আবার এটা চালু হয়েছে। এই বিজেপির 7 বছরের মধ্যে এই সংস্কৃতি আবার আমদানি হয়েছে। আমরা চাই এই রাজ্যের সরকার অবিলম্বে গরিব মানুষের জন্য কাজ এবং খাদ্যের ব্যবস্থা করুক। গ্রামাঞ্চলে রেগা এবং শহর অঞ্চলে টুয়েব আবার চালু করব, দ্রুত গতিতে যাতে চালু করে। তারা এখন গ্রাম অঞ্চলের মধ্যে কাজ নেই, যারাও কয়েকদিন কাজ করেছেন তাদের মজুরি এখনো পাচ্ছে না। বিভিন্ন পঞ্চায়েতে আপনারা খবর রাখলে দেখবেন তা তালা ঝুলছে, তালা দিচ্ছে, পূজার আগে তালা দিয়েছেন, এখনো কোনো কোনো পঞ্চায়েতে তালা দেয় মাঝে মধ্যে। রেগার মজুরি পাচ্ছেন। আচ্ছা, 6 মাস অতিক্রান্ত হয়ে গেল, 5 মাস অতিক্রান্ত হয়ে, মানুষ কি দুর্বিষহ অবস্থার মধ্যে রাজ্যের মধ্যে পড়ে আছে। রেগা ছাড়াও কর্মসংস্থান কাছে আপনার বিষয়ে জানতে চাইবো আপনার কাছে, যে কর্মসংস্থানের জন্য রেগা ছাড়াও বিভিন্ন ডবল ইঞ্জিনের সরকার বিভিন্ন ক্ষেত্রে ওনারা বিনিয়োগ করছেন, এই কথাগুলো বরাবরই বলে থাকেন রাজ্য সরকার, সেই বিষয়টা কিভাবে দেখছেন? বিশেষ করে রাজ্য সরকার যেটা বলছেন, বিভিন্ন ক্ষেত্রে, আমি বিশেষ করে যুবকদের বিষয়টাই আমি তুলবো, ছাত্র এবং যুবকদের বিষয়। এখন বর্তমানে ত্রিপুরার মধ্যে যতগুলি স্কুল আছে, বিশেষ করে প্রত্যেকটা স্কুলের মধ্যে আপনি দেখবেন যে শিক্ষকের একটা অভাব, শিক্ষক নেই। গত 2023-এর বিধানসভা নির্বাচনের পরে লাস্ট যে অধিবেশন হয়েছে, সেখানে আমাদের মুখ্যমন্ত্রী এবং বিভিন্ন জায়গাতে তিনি বক্তব্য রাখতে গিয়েও বলেছেন যে 16,400 সামথিং চাকরি হয়েছে, সরকারি কর্মচারী। তো সে জায়গাতে আপনি যখন ওরা প্রতিশ্রুতি দিতে বলেছিল যে বছরে 50,000 চাকরি দেবে, সেই জায়গাতে তারা মাত্র
গত 7.5 বছরে মাত্র 16,000 সামথিং, এবং পুলিশের যে ইন্টারভিউগুলি ছাড়া হয়েছে সেগুলি আর কয়েকটা টেট উত্তীর্ণ চাকরি হয়েছে, সেগুলি মিলে প্রায় 17,000 সামথিং। সেগুলি যদি আমরা হিসাব করতে যাই, প্রতি বিধানসভাতে 240-43% চাকরি যদি গড় হিসাব করি বিধানসভাতে। তাছাড়া আমাদের যে বিধানসভা, এই বিধানসভাতে আমি কয়েকটা স্কুলের উল্লেখ করব, যেহেতু আপনি ওর আগে প্রশংসা মানে একটা বিষয় তুলেছেন যে বিধায়ক নাকি বলেছেন যে এখানের উন্নয়নের কোনো প্রশ্ন নেই। সেই বিষয়ে আমি একটা তুলবো, নলছর ক্লাস 12 স্কুল, যেটা দ্বাদশ শ্রেণী বিদ্যালয়। এই স্কুলের মধ্যে যে বাথরুমটা আছে, বাথরুমটা পরিত্যক্ত অবস্থায়। ছাত্ররা বাথরুম টয়লেট ব্যবহার করতে পারছে না, ছাত্রছাত্রীরা। সেদিকে একবারে ব্লকের সামনে নলছর ক্লাস 12 স্কুল, এটার দিকে কোনো নজর নেই। আমি যে গ্রামে থাকি, লক্ষণডেপা গ্রাম, সেখানে একটা দ্বাদশ শ্রেণী বিদ্যালয় আছে। মর্নিং সেকশনে মাত্র 4 জন শিক্ষক এবং দুপুরের সেশনে মাত্র 8 জন শিক্ষক দিয়ে পরিচালনা করা হচ্ছে। আমার পাড়াতে যে স্কুলটা আছে ক্লাস 8 পর্যন্ত, এই স্কুলে মাত্র 3 জন শিক্ষক দিয়ে সেখানে পরিচালনা করা হচ্ছে। এতে দেখা যাচ্ছে স্কুলের পরিকাঠামোটা নষ্ট হচ্ছে, যার কারণে যে সকল গার্জিয়ানরা পারছে তাদেরকে সন্তানকে বিভিন্ন প্রাইভেট স্কুলের মধ্যে তাদেরকে পড়ানোর জন্য তারা বিভিন্ন স্কুলে ভর্তি করিয়েছে। একটা ছাত্র সংকট রাজ্যের মধ্যে, যেহেতু সরকারি স্কুলগুলির মধ্যে ছাত্র সংকট দেখা দিয়েছে, রাজ্য সরকার সেই জায়গাতে স্টুডেন্ট স্বল্পতা দেখিয়ে বিভিন্ন স্কুলগুলিকে বন্ধ করে দেওয়া হচ্ছে। আর অপর দিকে দেখা যাচ্ছে বামপন সরকার থাকাকালীন যে স্কুলগুলি ছিল, ওই স্কুলগুলির মধ্যে কিছু কিছু বিদ্যাজ্যোতি প্রকল্প নাম দিয়ে একই টাকচার, বরঞ্চ এখন আরো শিক্ষক নেই সেখানে। এরকম একটা পরিস্থিতির মধ্যে টাকা দিয়ে যে ব্যবসার নীতি সরকার চালু করে রেখেছে, এটার বিষয়ে আমরা খুবই নিন্দা জানাচ্ছি। আমরা প্রতিনিয়তই এই বিষয়ে লড়াই করে যাচ্ছি। যুবকদের ক্ষেত্রে প্রত্যেক দিন আগে যখন বামপন সরকার ছিল, প্রত্যেক মঙ্গলবারের অধিবেশনে তারা বিভিন্ন যে শূন্যপদগুলি ছিল, শূন্যপদগুলির ক্ষেত্রে নিয়োগ করার ক্ষেত্রে বিভিন্ন পোস্ট খালি করতেন বা নিয়োগ করতেন। সে জায়গাতে দেখা গেছে গড়ে বামপন সরকার থাকাকালীন সময়ে গড়ে প্রতিদিন 11 জনের চাকরি হতো। এখন বর্তমান সরকার, যখন বামপন সরকার চাকরির সংখ্যাটা ছিল 1,58,000, এখন বর্তমানে সেটা দাঁড়িয়েছে 1,02,000। প্রায় 56,000 শূন্যপদ খালি আছে, সেখানে পূরণ করা হচ্ছে না শূন্যপদগুলি। সে জায়গাতে সরকার কি করছে, আউটসোর্সিং প্রথার মাধ্যমে বিভিন্ন নিয়োগ প্রক্রিয়া চালু করেছে। আউটসোর্সিং প্রথার মাধ্যমে বিভিন্ন মন্ডল নেতা, যুব মোর্চার নেতা, তাদের পরিবার থেকে সেভাবে কোনো রিজার্ভেশনের ক্রাইটেরিয়া নেই, সেখানে তেমন ভাবে নিয়োগ করা প্রক্রিয়া চলছে। এটা কিভাবে সরকারটা চালাচ্ছে, তারা কি সরকার চলছে? বেকার যুবকদের ভবিষ্যৎটা কোথায়? এই যে 56,000 পোস্ট খালি আছে সরকারি দপ্তর, নতুন করে তো পোস্ট ক্রিয়েট করা তো দূরে থাক, সেগুলি পূরণ করা হচ্ছে না। বরঞ্চ জিআরবিটির ক্ষেত্রে আমরা দেখলাম, যখন জিআরবিটি আমাদের বামপন্থী যুব সংগঠনের আন্দোলনে চাপে পড়েই সরকার জিআরবিটি চাকরিগুলি ছাড়তে বাধ্য হয়েছে। সেগুলির মধ্যে দেখা গিয়েছে কি 372 জন সামথিং বহিরাজ্য থেকে চাকরি পেয়েছে। এটা তো আমাদের বামফ্রন্ট সরকার থাকতে এই ত্রিপুরাতে এরকম পরিবেশ ছিল না। এখন কেন এরকম পরিবেশ? সেটাই আমাদের যুব সমাজ যারা আছে তাদের কাছে প্রশ্ন থাকবে যে আগামী দিন আসুন একটা প্ল্যাটফর্মে আসি, যুবকদের নিয়ে যে ছিনিবিনি খেলছে এই বর্তমান সরকার, এই সরকারের বিরুদ্ধে সমস্ত অংশের মানুষদের ঐক্যবদ্ধ লড়াইয়ের ফলে তাদেরকে হটানো সম্ভব, এই আশাকাঙ্ক্ষা আমি রাখবো। চাকরি বিষয়টা নিয়ে একটু কথা বলি। উনি যেটা বললেন শূন্যপদ পড়ে আছে বা বহিরাজ্যের যুবকদের চাকরি দেওয়া হচ্ছে, আমাদের একজন জননেত্রী তিনি খোদ মঞ্চে উঠে বলেছিলেন যে সিপিএম থাকতে নাকি চাকরিগুলো পার্টি অফিসে বসে দেওয়া হতো, যার ফলশ্রুতিতে 10,323 চাকরি নেই। কিভাবে দেখছেন? বামফ্রন্ট সরকারের আমলে কোথাও পার্টি অফিসে চাকরি দেয় বলে আমার জানা নেই, কারণ আমি পার্টির সাথে দীর্ঘদিন যাবৎ জড়িত। বামফ্রন্ট সরকার আমলে ইন্টারভিউ সরকারি প্রসেস পদ্ধতি মেনে ইন্টারভিউর মাধ্যমেই সরকারি চাকরি দেওয়া হতো, এবং এখন যে বিজেপি সরকার যে হাতে হাতে অফার বিলি করছেন, এই পদ্ধতিও ছিল না। ডাক যুগের মাধ্যমে বামফ্রন্ট সরকার আমলে
সরকারি অফারগুলা যারা পেতেন তারাই যোগ্যরা, তাদের হাতে আসতো। আজকে কর্মসংস্থান প্রসঙ্গে আপনি একটা প্রশ্ন করলেন, আমি এটা প্রসঙ্গে বলি। কর্মসংস্থান আমাদের রাজ্যের কর্মসংস্থানের তিনটা ক্ষেত্র কিন্তু, একটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল সেক্টর, একটা হচ্ছে এগ্রিকালচারাল সেক্টর, একটা হচ্ছে আপনার পরিষেবামূলক ক্ষেত্র যেটা। এই তিনটা সেক্টরই কিন্তু কর্মসংস্থান বামফ্রন্ট সরকারের আমলে ছিল। এখন এই বিজেপি সরকার ক্ষমতায় আসার পর তিনটা সেক্টরই কিন্তু আজকে মুখ থুবড়ে পড়েছে। আজকে আপনি এগ্রিকালচার সেক্টরে ধরুন, যারা শিক্ষিত অর্ধশিক্ষিত তারাও এগ্রিকালচার সেক্টরে গত দিনে বামফ্রন্ট সরকারের সময় বিভিন্ন কাজ করত, বিভিন্ন কৃষি কাজের মধ্যে দিয়ে তার জীবিকা নির্বাহ করত। আজকে কৃষি ব্যবস্থা কোন জায়গায় ভারতবর্ষের বিজেপি সরকারের কৃষি নীতির ফলে আজকে কৃষকদের উৎপাদিত ফসলের ন্যায্য দাম পাচ্ছে না, প্রতিনিয়ত সার ওষুধ কীটনাশকের দাম বাড়ছে, মানুষ এখন কৃষির উপরে নির্ভর করতে চায় না, কৃষি এখন লাভজনক নয়, যার জন্য কৃষি থেকে মানুষ মুখ ঘুরে নিচ্ছে। এই যে কৃষি ক্ষেত্রে যে কর্মসংস্থানটা তৈরি হতো এই জায়গার মধ্যে বন্ধ হয়ে গেছে আজকের এই বিজেপির জমানায়। এই ক্ষেত্রটা বন্ধ হওয়ার ফলে একটা বিরাট অংশের কৃষি শ্রমিক যারা তাদের কাজ হারাচ্ছেন, তারা আজকে কাজ না পেয়ে কি করছেন, শহরের দিকে যাচ্ছেন, তারা মাইগ্রেট শ্রমিক হচ্ছেন বিভিন্ন রাজ্যে। আমাদের রাজ্যের ছেলেরা কোথাও আপনারা গুয়াহাটিতে যাচ্ছেন, চেন্নাইতে যাচ্ছেন, মধ্যপ্রাচ্যের দেশগুলিতে যাচ্ছেন। কেন? তাদের কাজ নেই। এখন এগ্রিকালচার সেক্টরটা আজকে ধ্বংসের মুখে, ইন্ডাস্ট্রিয়াল সেক্টর তো আজকে নেই। আজকে আমাদের রাজ্যে ছোট মাঝারি শিল্পগুলা হওয়ার কথা, বামফ্রন্ট সরকার আমলে যে জুট মিল, আমাদের বুর্জনগরীতে ইন্ডাস্ট্রিয়াল কারখানা করা, এইগুলা আজকে মুখ থুবড়ে পড়েছে। এখানে লুটেরাদের আকড়া তৈরি হয়েছে ইন্ডাস্ট্রিয়াল সেক্টরগুলি বন্ধের পথে, যার ফলে আমাদের ছোট মাঝারি শিল্প এখানে না হওয়ার ফলে শিক্ষিত অর্ধশিক্ষিত বেকারদের কর্মসংস্থান হচ্ছে না আমাদের। এবং বিভিন্ন দপ্তরে যে লোক নিয়োগের মাধ্যমে যে পরিষেবামূলক ক্ষেত্রগুলাতে, স্বাস্থ্য বলুন, ডাক্তার বলুন, নার্স বলুন, স্কুলে শিক্ষক বলুন, কেরানি বলুন, বিভিন্ন পরিষেবাগুলোর ক্ষেত্রের মধ্যে যে আজকে গ্রাম সেবক বলুন, পঞ্চায়েতের জিআরএস বলুন, আজকের আপনার পঞ্চায়েত সেক্রেটারি বলুন, আপনার এই কৃষি সেবক যিনি ওই আপনার এটাকে কি বলে, কৃষি সেবকদেরকে বিএলডব্লিউ, এগুলি আজকে নিয়োগ হচ্ছে না, যেগুলি লক্ষ লক্ষ শূন্যপদ, বিদ্যুৎ দপ্তরে শূন্যপদ পড়ে আছে, লোক নিয়োগ হচ্ছে না, যার ফলে এই পরিষেবাগুলি ক্ষেত্রগুলি আজকে লাটে উঠছেন, যার ফলে বেকারদের কর্মসংস্থান হ্রাস পাচ্ছে। এগুলি আজকে কলাপস করে দিয়েছেন, পরিষেবা ক্ষেত্র কর্মসংস্থান হচ্ছে না। এই তিনটা ক্ষেত্রই যদি মানুষের কর্মসংস্থান না হয় তাহলে আর কর্মসংস্থানের ক্ষেত্র কোথায়? এই বিজেপি তিনটাকে কলাপস করে দিয়েছে, যার ফলে আর বামফ্রন্ট সরকার আমলে সুমন বলেছে যে কত 1,58,000 কর্মচারী ছিল 2018 সালে যখন বামফ্রন্ট যায়, আজকে 1,02,000 এসেছে। শিক্ষক কমেছে 16,500 এই 7 বছরের মধ্যে। কেন? এই বিজেপি সরকার এখন পর্যন্ত বিভিন্ন দপ্তরে যে শূন্য পদগুলি আছে এগুলি নিয়োগ করার জন্য উদ্যোগ গ্রহণ করে না। বারবার বিধানসভার মধ্যে বিরোধী দল নেতা, আমাদের বিধায়করা যখন প্রশ্ন করেন যে কত শূন্য পদ আছে আপনি প্রকাশ করুন, শ্বেতপত্র দিন, মুখ্যমন্ত্রী সেটা প্রকাশ করতেও নেই। শেষ পর্যন্ত 50,000-এর মতন শূন্যপদ এই রাজ্যের মধ্যে এখনো আছে। যদি ইচ্ছে করে সরকার আগামীকালকেই 50,000 ছেলে মেয়ের কর্মসংস্থান করতে পারে, তাদের কোনো সদিচ্ছা নেই বেকারদের কর্মসংস্থান করার জন্য। তাই আজকে বেকার যুবকরা হতাশাগ্রস্ত, আজকে হতাশ হয়ে বিভিন্ন নেশাতে আজকে আসক্ত হচ্ছে। আপনি যেখানে যান মদ, জুয়া, বিভিন্নভাবে তারা ড্রাগস বা ট্যাবলেট তারা গ্রহণ করছে, নেশাগ্রস্ত হচ্ছে, কর্মসংস্থান নেই, তার পরিবার পরিচালনা করতে পারছে না, যার ফলেতে দিশাহারা হয়ে আজকে নেশায় আসক্ত হয়ে, সে মাদকাসক্তে আসক্ত হয়ে আজকে সে জীবনটাকে শেষ করে দেওয়ার জন্য চেষ্টা করছে। এই রকম পরিস্থিতি রাজ্যের মধ্যে বিজেপি সরকার কর্মসংস্থানকে বন্ধ করে দিয়ে তৈরি করেছেন, রাজ্যটাকে একটা নেশার করিডোরে তৈরি করে দিয়েছেন। আমরা শুনেছিলাম অতীতে বিজেপির আগের মুখ্যমন্ত্রী বলেছিলেন রাজ্যকে নেশামুক্ত রাজ্য করবেন। আমরা দেখলাম এখন নেশার সাম্রাজ্য হয়ে গেছে ত্রিপুরা রাজ্য। এবং নেশা কারবারি কারা? আপনি যদি লক্ষ্য করেন তাদের দলের নেতার ছেলে, ওই মন্ডলের উমুক সুমুক, তারাই আজকে নেতৃত্ব, তারাই আজকে নেশার কারবার করছেন, নেশার বাণিজ্য করছেন। তাদের ধরা পড়ে
আপনার রাজ্যের পত্র পত্রিকা আপনারা চ্যানেলগুলো তো দেখান যে কে ধরা পড়লো, মন্ডলের ভাই উমুক মন্ডল সভাপতির ভাই উমুক মন্ডলের ছেলে উমুক মন্ডল নেতা আজকে নেশা নিয়ে ধরা পড়ছে। এইরকম পরিস্থিতি আজকে তৈরি করছে, যার ফলে কর্মসংস্থান বন্ধ হওয়ার ফলে আজকে বেকারদের সামনে, যুবকদের সামনে আজকে একটা হতাশাগ্রস্ত জীবন নির্ভর করছে এই বিজেপি সরকার তৈরি করে দিয়েছেন। নেশা নিয়ে আমি যুব নেতা হিসেবে আপনার কাছে জানতে চাইবো, বিপ্লব দেব যখন ক্ষমতায় এসেছেন তখন তিনি পূর্বের সরকার নাকি অবাধ নেশার বিচরণ রেখেছিলেন রাজ্যে, সেই জায়গায় তিনি নেশামুক্ত ত্রিপুরার ডাক দিয়েছিলেন। তো আদৌ কি সেটা কি কোথাও সফল হয়েছে, কি ভাবছেন? দেখুন, তিনি তো নেশামুক্ত করার কথা বলতে বলতে 4 বছর অতিক্রান্ত হওয়ার পর কি কারণে ওনাকে বাদ দিয়ে দিল, তড়িঘড়ি দিল্লিতে নিয়ে গিয়ে কি কারণে বাদ দিল সেটা এখনো পর্যন্ত আমরা জানতে পারলাম না। আচ্ছা, সেটা অন্য কথা। বিষয়টা হচ্ছে নেশার বিষয়ে। নেশার বিষয়ে আমরা দেখছি, আগে যখন আমরা শুনতাম বা ট্যাবলেট, কোরাক্স, ড্রাগস, সেগুলি শুধু সিনেমা জগতে আমরা দেখতাম, আমরা ওইগুলি সিনেমা জগতে শুনতাম, সিনেমা জগৎ থেকে। কিন্তু এখন বর্তমানে সেগুলি প্রতিটি পাড়ায় পাড়ায়, স্কুলের গণ্ডিতে পর্যন্ত, কলেজের গণ্ডিতে পর্যন্ত গিয়ে পৌঁছেছে। এসডিএম ডিএম জানে না ওরা কারা। এখনো পর্যন্ত যারা ধরা পড়েছে তাদের মধ্যে মানুষ জানছে না ওরা কারা, কোন দলের লোক। তারপরেও দেখা যাচ্ছে এই চিনিপুটি ধরা পড়ছে। বিশেষ করে ইদানিং লক্ষ্য করা যাচ্ছে এই জিনিসটাকে ডাকার জন্য, যে মেন মাথাটা কোথায় সেটাকে ডাকার জন্য কানকে টানা হচ্ছে। যারা খাচ্ছে তাদেরকে নেওয়া হচ্ছে, হ্যাঁ এটা ঠিক, তাদেরকে ধরা উচিত। কিন্তু এটাও ঠিক, তাদেরকে ধরে এই কান টান দিয়ে, আগে আমরা একটা প্রলাপ শুনতাম যে কান টান দিলে নাকি মাথা বেরোয়, এখন কান টানছে মাথাকে লুকানোর জন্য। এরকম একটা পরিবেশ সর্বত্র, সারা ত্রিপুরা রাজ্যে সর্বত্র ছড়িয়ে গেছে, যাতে যুবকরা, যে তারা বিজেপি সরকার ক্ষমতায় আসার আগে যেগুলি প্রতিশ্রুতি দিয়েছিল, যুবকরা যাতে শেষ প্রতিশ্রুতিগুলি সম্পর্কে না বলতে পারে, যে আমার চাকরি কোথায়, আমার কাজ কোথায়, সেগুলি যাতে বলতে না পারে, তার জন্য সুকৌশলে তাদের মধ্যে নেশাকে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। সেটাকে আমরা ডিওএফআই তীব্রভাবে নিন্দা জানাচ্ছি এবং প্রতিনিয়ত আমরা নেশার বিরুদ্ধে আমাদের সংগ্রাম আমরা সারা ত্রিপুরা রাজ্যে আমরা চালিয়ে যাচ্ছি। যদি কর্মসংস্থান একটা বিষয় আপনি তুলেছিলেন, বর্তমান সরকার ওনারা বলেন যে ওনারা যোগ্য হিসেবে যোগ্য প্রার্থীকে চাকরি দিচ্ছেন, যার কারণ হিসেবে ওনারা সম্পূর্ণ কিছু নিয়ম মাফিক দিচ্ছেন। ওদের চাকরিগুলো আর যাবে না ভবিষ্যতে, যেটা নাকি বামফ্রন্ট আমলে চাকরি হয়েছিল 10,323 উদাহরণ। তো সেই বিষয়টা কি বলবেন? চাকরি বামফ্রন্ট আমলে তো নিয়ম মাফিক হয়েছে, কোনটাও নিয়ম হয়েছে, সবটাই নিয়ম মাফিক হয়েছে। নিয়ম মাফিকের মধ্যেও বামফ্রন্ট সরকারের সময়ে ইন্টারভিউ হয়েছে, বিভিন্ন পদ্ধতি মেনটেন করে দিয়েছেন। এটা বিভিন্ন ষড়যন্ত্রের শিকার, বিভিন্নভাবে রাজনৈতিকগতভাবে ফায়দা তোলার জন্য তারা বিভিন্ন কথা বলছেন, এটা প্রসঙ্গের বিষয়। কিন্তু 10,323কে তারাই তো নির্বাচনের আগে প্রতিশ্রুতি দিয়েছিল। আমরা ক্ষমতা আসতে পরে আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা তিনি তো বলেছিলেন যে আমরা ক্ষমতা আসলে পরে সবার জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করব। তারাই এখন যদি নিয়ম নীতি বামফ্রন্ট সরকার যদি পড়েও থাকে, এখন তো তোমরা ক্ষমতা এসছো, তোমরা কেন 10,000কে আবার পুনর্বহাল করার জন্য ব্যবস্থা গ্রহণ করোনি? এটাও তো তাদের দ্বিচারিতা। এই জায়গার মধ্যে কর্মসংস্থানের ক্ষেত্রে যদি তারা সঠিক নিয়ম পদ্ধতি মেনটেন করেও দেয়, তাইলে 50,000 শূন্যপদ এটাও তো পূরণ করো, নিয়ম মাফিকে করো, যোগ্যদেরকে দাও। আমরা কই না অযোগ্যদেরকে দাও, যারা যোগ্যতা আছে তারাই হোক। ত্রিপুরা রাজ্যে কি যোগ্য ছেলে মেয়ে নেই? 50,000 ছেলে মেয়ে যোগ্য নেই? অবশ্যই আছে। এই শূন্যপদগুলিতে যোগ্য ছেলে মেয়ে রাজ্যে আছে, ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিভিন্ন বা পেশার আজকে শিক্ষিত ও সর্বোচ্চ বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ ডিগ্রিধারী ছেলে মেয়েরা আজকে বেকার রাস্তায় ঘুরছেন। ডাক্তার বেকার, ইঞ্জিনিয়ার বেকার, পিএইচডি হোল্ডার বেকার। এগুলিতে নিয়োগ করেন না, তারা তো যোগ্য। অযোগ্যদের দিন আমরা বলছি না, যোগ্যদেরকেই দিন, যোগ্যতার নিরিখেই তাকে চাকরিটা দিন, তার আপনার শূন্যপদগুলো পূরণ করুন। বামফ্রন্ট সরকার যোগ্যতার নিরিখেই দিয়েছিল, বামফ্রন্ট সরকার যোগ্যতা দিয়েছিল, কিন্তু এটা ষড়যন্ত্র করে রাজনীতিগতভাবে বিভিন্ন কায়দা করে মামলা মোকদ্দমা করে এটাকে
ইয়ে করেছিলেন। ঠিক আছে, পরবর্তী সময় আপনারা তো ক্ষমতা আসলেন, বলেছিলেন সংবিধানে বা পার্লামেন্টে আইন পাশ করে এই 10,000-কে পুনর্বহাল করবার জন্য ব্যবস্থা গ্রহণ করবেন, হেমন্ত বিশ্ব শর্মা বলেছিলেন। আজকে তো 7 বছর হলো, সেই 10,000-এর তো কোনো বিকল্প ব্যবস্থা করতে পারলেন না। এরা মুখে বড় বড় কথা বলে কাজের ক্ষেত্রে কিছুই করতে পারছে না, কর্মসংস্থানের ক্ষেত্রে এটা শূন্য। মিস কলে চাকরি একটা কথা প্রচলিত ছিল, বা এই বিষয়টা আদৌ কি সম্ভব হয়েছে বা কিভাবে দেখছেন? মিস কলে চাকরি এখনো পর্যন্ত তো যে নাম্বারটা দিয়েছিলেন ওই নাম্বারই বদ্ধ হয়ে আছে। এটা তো মাত্র যুবকদের একটা প্রলোভন দেখানোর জন্য এরকম ভাবে তারা বিভিন্ন রকমের প্রতিশ্রুতি দিয়েছেন, তার মধ্যে একটা মিস কলের ব্যাপারটা। আর কিছুক্ষণ আপনি ওই স্বচ্ছ নিয়োগ নীতির ব্যাপারটা একটু তুলেছিলেন, আমি স্বচ্ছ নিয়োগ নীতি সম্পর্কে একটু বলতে চাই। যারা পেয়েছেন তাদেরকে অনেক অনেক অভিনন্দন, তারা নিজেরা যোগ্যতার ভিত্তিতেই পেয়েছেন। কিন্তু প্রশ্নটা হচ্ছে সেখানে, আপনি কিছুদিন আগে শিবনগরের একটা ঘটনা শুনলেন যে পুলিশের ইন্টারভিউটা ছাড়ার পরে পার্টি অফিসটা ভাঙা হয়েছে, তাদের পার্টি অফিসটা, তাদের নিজের লোক। তারা বলছে কেউ 2 লাখ টাকা দিয়েছে, কেউ 3 লাখ টাকা দিয়েছে, চাকরি পায়নি। বিশালগড়ের আর চরিলামের একজন প্রধান কোনো এক মন্ডল নেতৃত্বকে টাকা দিয়েছেন সেখানে চাকরি পাওয়ার জন্য 3 লাখ টাকা, তিনি প্রকাশ্যে রাস্তায় বলছেন চিৎকার করে। আমরা দেখেছি অমরপুরের ঘটনা, পার্টি অফিসের ঘটনা। যদি স্বচ্ছ নিয়োগ নীতি, এটা কি আমরা কি স্বচ্ছ নিয়োগ নীতি বলতে পারবো? এটা একটা প্রশ্ন থাকবে সেখানে। হ্যাঁ, ঠিক আছে, যারা পেয়েছেন তাদেরকে অভিনন্দন, আমরা অনেক খুশি, আনন্দিত। কিন্তু যে প্রশ্নগুলি উঠে আসছে এখন মানুষের থেকে, কান পাতলেই শোনা যায়, সেগুলি কিন্তু প্রশ্ন থাকবে যুবকদের মনে। একদম। আরেকটা বিষয়, আপনার নলছর বিধানসভায় বাঁশবেত সহকারে আনারস এটা প্রজেক্ট কিন্তু পূর্বে আমরা দেখেছিলাম বিস্তর পরিমাণে, এখান থেকে রপ্তানি হতো বা রাজ্যের একটা উন্নয়নের সার্বিক অংশদারিত্ব ছিল। এই বর্তমান সরকার আসার পর এই কোথাও বিলুপ্তির পথে কিনা এই শিল্পটা? হ্যাঁ, কুটির শিল্পটা বিলুপ্তির পথেই প্রায়। আমাদের নলছরে, বিশেষ করে নলছরে প্রায় 80% মানুষ, বিশেষ করে মহিলারা বাড়িঘরে এই কুটির শিল্পটার উপরে নির্ভর করে তার পরিবার পরিজন জীবিকা নির্বাহ করত। আজকে দেখা যাচ্ছে এই 7 বছরে বিজেপি সরকার আসার পর এই কুটির শিল্পটা ধ্বংসের পথে। কারণ সেইভাবে বাইরে মাল যেইভাবে বিক্রি করা হতো, কারণ কিছু ব্যবসায়ী, অসাধু ব্যবসায়ী এই ব্যবসাটাকে বিভিন্নভাবে 2 নম্বরে চোরাচালান কারবারের পন্থা হিসাবে ব্যবহার করার চেষ্টা করেছে বিজেপি দলের বিভিন্ন নেতৃত্বরা। এটাকে সরকার বিভিন্নভাবে এটাকে একদম বন্ধ করে দিয়েছেন, প্রায় বলা চলে। বাইরের রাজ্যগুলোতে এই মাল যাচ্ছে না, খুব গেলেও কম, যার ফলে তারা এই আর্টিজানরা, যারা শিল্পী, যারা কাজটা করেন, তারা সেইভাবে প্রকৃত মূল্য দাম পাচ্ছেন না। যখন তারা এটা থেকে অনীহা তৈরি হচ্ছে, যেই মালটা আগে 25 টাকা 30 টাকা করে বিক্রি করতেন, এটা এখন 15 টাকা 20 টাকা। বাঁশের দাম বাড়ছে, তাদের বিভিন্ন উৎপাদন সামগ্রীর দাম বাড়ছে, আর আঠার দাম বাড়ছে, বিভিন্ন যে তার আনুষঙ্গিক জিনিসগুলি লাগে, উপাদান সামগ্রীগুলি লাগে এটা তৈরি করতে, এগুলির দাম বাড়ার ফলে মার্কেটে প্রতিনিয়ত যেভাবে বাড়ার কথা সেইভাবে দাম নিম্নমুখী হওয়ার ফলে মানুষ এখন এই কাজের থেকে দূরে সরে যাচ্ছে। যারা করছেন একদম দায় সারাভাবে করছেন, কিচ্ছু করার নেই, তাদের বিকল্প কর্মসংস্থানের কোনো ব্যবস্থা নেই, করছেন। কিন্তু আজকে বিজেপির এই 7 বছরে কুটির শিল্প ত্রিপুরা রাজ্যের মধ্যে মায়। আপনার দেখেন, পূর্বাশা একটা সংস্থা আছে এই কুটির শিল্পীদের জন্য, একটা কুটির শিল্পীর মাল সেখানে ক্রয় করেন না। আমাদের এখানে একটা ক্লাস্টার আছে, এই ক্লাস্টারে মাল দেওয়ার কথা, এই কুটির শিল্পীরা ক্লাস্টার মাল কিনে না। কারা দেয়? বড় বড় ফরিয়ারা, বড় বড় ব্যবসায়িকরা, তারা মাল কিনে নলছর ক্লাস্টারের নামে। পূর্বাশা ধর্মনগরের একজন ব্যবসায়ী, বিভিন্ন চরিলামের আছেন বিভিন্ন ব্যবসায়ী, তারা লক্ষ লক্ষ টাকার মাল কিনে, আমাদের বগবাসায় আছেন একজন ব্যবসায়ী, তারা মাল কিনে এই ক্লাস্টারের নামে পূর্বাশাতে দেয়। তারা লাভ ফায়দা তুলেন মানুষ থেকে, যারা আর্টিজান তাদের থেকে 15 টাকা 20 টাকা করে কিনে নিয়ে এটা বিক্রি করেন 50 টাকা 60 টাকা করে সরকারের কাছে, পূর্বাশার কাছে। এবং এটা অল্প মাত্রা, পূর্বাশাও সেইভাবে এখন সেই কুটির শিল্প ক্রয় করছে না, যার ফলে কুটির শিল্পীদের চরম দুর্বিষহ অবস্থা আমাদের এই এলাকার মধ্যে। আপনারা গেলে পরে দেখবেন এই বরমুড়া থেকে আরম্ভ করে পশ্চিম নলছর, বাটির নলছরে একটা বিরাট অংশের একটা কমিউনিটির মানুষ এই কুটির শিল্পের উপরে নির্ভরশীল। এটা আজকে এই বিজেপির 7 বছরে চরম আঘাতপ্রাপ্ত এবং এই কর্মসংস্থানের ক্ষেত্রটাও বন্ধ হয়ে গেছে। আমরা চাই
এই সরকার অবিলম্বে উদ্যোগ গ্রহণ করুন। আপনার পূর্বাশাকে বলুন তাদের মাল কেনার জন্য, আর্টিজেনদের মাল কেনার জন্য ক্লাস্টারগুলিকে নির্দেশ দিন। লক্ষ লক্ষ টাকা আজকে সরকারের নামে ওই ফরিয়ারা লুট করে নিচ্ছেন এই মানুষের নাম দিয়ে ব্যবসা করে। এই জায়গার মধ্যে সরকার যদি উদ্যোগ গ্রহণ করে এই কুটির শিল্পকে আরো বাঁচানো যাবে, কুটির শিল্পীদেরও লাভ হবে, তাদেরও হাতে পয়সা আসবে, তাদের সন্তান সন্ততিরা আজকে লেখাপড়া করতে পারবে। অনেক ছেলে মেয়ে আছেন আজকে স্কুলে যাচ্ছে না, কারণ তাদের বাড়ি ঘরে এই কুটির শিল্পটার উপরে নির্ভরশীল। কুটির শিল্পটা বন্ধ হওয়ার ফলে কেউ বিভিন্ন পেশার মধ্যে যুক্ত হয়ে গেছেন, কেউ আজকে বাইরের রাজ্যগুলি কাজে চলে যাচ্ছেন, কেউ আজকে রাবার শ্রমিক হচ্ছেন, কেউ আজকে খেতে খামার ভরণ পোষণ দিচ্ছেন। কারণ পুরুষ লোকেরা বাইরে কাজ করলে পরে মহিলারা কিন্তু ঘরের মধ্যে এই কাজটা করে তারা একটা এক্সট্রা উপার্জন হতো, কিন্তু আজকে এই উপার্জনটা বন্ধ হয়ে গেছে। এই কুটির শিল্পটাকে বাঁচানোর জন্য এই রাজ্য সরকার যদি ইচ্ছা করে, সদিচ্ছা থাকলে পরে এই কুটির শিল্পকে বাঁচানো যাবে। আর আনারস বলছেন, আনারস তো আমরা তো হাসির গল্প, একজন মুখ্যমন্ত্রী তো কোন জায়গার একজন রানীকে নাকি আনারস পাঠিয়েছেন, সেখানে আনারসের ব্যবসা করবেন বাইরের সাথে, আনারস ব্যবসা দিয়ে লাভ করবেন ত্রিপুরা রাজ্যে। আজকে কোথায় আনারসের উৎপাদনও কমে গেছে, আনারস বাজারে নেই। কারণ হচ্ছে কৃষকরা এখন আনারস চাষ করছে না, আনারসের দাম পাচ্ছে না। আমরা একটা সময় আপনার এই বরিগে বাজার, লক্ষণডাপা, এই জায়গাগুলোতে প্রচুর আনারস চাষ হতো, কারণ সেটা লাভজনক না হলে পরে তখন করতেন। তখনকার সময়ে তাদের কাছে এটাই ছিল নির্ভরশীল। এখন বিভিন্ন চাষবাস হচ্ছে, কিন্তু আনারসটার উপরে সরকার কোনো ভূমিকা গ্রহণ করছে না, যার ফলে এই যে কৃষকরা ফসল করে বাজারে পৌঁছে তার যে গুডাউনজাত করা, তার জন্য প্রক্রিয়াকরণ করার জন্য সরকারের যে উদ্যোগ, সরকার যে ফুড প্রসেসিং করার জন্য পরিকল্পনা এই রাজ্যের মধ্যে নেই, যার ফলে আনারস চাষিরা সেই মূল্যও পাচ্ছে না, আনারস চাষও করছে না। এই জন্য সরকারকে উদ্যোগ যদি গ্রহণ করে আবার যে এই আনারসটাকে প্রসেসিং করার ব্যবস্থা করা, আনারসটাকে স্টোরজাত করার, যাতে দীর্ঘদিন রাখা যায়, এই স্টোরের অভাব, যার ফলে আনারস একদিন দুই দিনের মধ্যে যদি বিক্রি না করতে পারে তাহলে এটা পচে যাবে, গলে যাবে, এটা আর কেউ নিবে না। কিন্তু কৃষকরা তো সেই ব্যবস্থা যদি পাইতো, এখানে যদি আনারসের গুডাউন থাকতো তাহলে 6 মাস 3 মাস যদি আনারসটা রাখতে পারতো, তাহলে এটা বাইরের বাজারে আনসিজনে এটা যাই আরো বেশি দামে বিক্রি করতে পারতো, কৃষকরা লাভ হতো। কিন্তু এই পরিস্থিতি না থাকার ফলে এট এ টাইম যখন ফসলটা আসে দেখা যায় 1 টাকা 2 টাকার বেশি বিক্রি হয় না, ফসল লস হয়, কৃষকরা তার বলে এই চাষ করতে চায় না। পলিটিক্স ইজ দ্য থার্ড ক্লাস গেম প্লেড বাই ফোর্থ ক্লাস পিপল, একটা প্রচলিত কথা রয়েছে, যেটা আমরা আগেও শুনেছি। তো আপনি একজন যুব নেতা, কি চাইবেন যদি শেষ প্রশ্নে আমরা জানতে চাই যে যুবকদের রাজনীতিতে আসা কতটা প্রয়োজন বর্তমান প্রসঙ্গে? দেখুন, রাজনীতিটা আপনি বিশেষ করে সাধারণ মানুষের জন্যই, একবারেও যে কোনো বিষয় ধরেন না কেন আপনি, যে রাজনীতি ছাড়া কোনো কিছু সম্ভব না। আমি তো বলবো বিশেষ করে শিক্ষিত যারা যুবক আছে তাদেরকে বিশেষ করে রাজনীতিতে আসার জন্য, কারণ রাজনীতি একটা প্ল্যাটফর্ম, আপনি সমাজটাকে পরিবর্তন করতে পারবেন, একটা স্বপ্নের সমাজ তৈরি করতে পারবেন। যে আমরা যারা বামপন্থীরা, আমরা যে গণতান্ত্রিক সমাজ ব্যবস্থায় বিশ্বাসী, আমরা বিশ্বাস করি যে শিক্ষিত যুবকরা যারা আছে তারা যদি রাজনীতির মধ্যে আসে তাহলে আরো দ্রুত গতিতে দেশের, রাজ্যের সব জায়গাতে সর্বক্ষেত্রেই উন্নতি ঘটবে। এটা প্রসঙ্গে আমি বলবো, এখন কিন্তু সমাজ ব্যবস্থাটাই এমন ভাবে তৈরি করা হচ্ছে যে রাজনীতিকে বিরাজনীতিকরণ করা হচ্ছে। আজকে যুব সমাজকে বিভিন্নভাবে আকৃষ্ট করে রাজনীতি থেকে তার যে আশু দাবি দাওয়াগুলি নিয়ে যাতে কথা বলতে না পারে, দেশের এই চরম দুর্বিষহ অবস্থা নিয়ে যাতে মুখ খুলতে না পারে, এই যে মানুষ যাতে ঐক্যবদ্ধ হতে না পারে, তার জন্য বিরাজনীতিকরণ চলছে। কিভাবে বিরাজনীতিকরণ চলছে? জাতপাতের ইস্যু নিয়ে, ধর্মভিত্তিক নিয়ে আপনার মধ্যে আমার মধ্যে বিভাজন তৈরি করছে, যুবকদের নেশায়, যৌনতায়, বিভিন্নভাবে মাদকাসক্তিতে আসক্ত করে বিপদে ঠেলে দিচ্ছে। তারা এই দিকে আসুক, দেশের পরিস্থিতি নিয়ে ভাবুক, দেশটা কোন হালে আছে, আমাদের শিক্ষা ব্যবস্থাটা কি, আমাদের আজকের অর্থনীতি অবস্থাটা কি, আমাদের দেশের পারিপার্শ্বিক অবস্থা কি, আমার কর্মসংস্থানের গ্যারান্টিটা তৈরি হচ্ছে কি হচ্ছে না, এই বিষয়গুলি নিয়ে ভাবার জন্য আজকে যুবকদেরকে এই সুযোগটা দেওয়া হচ্ছে না, তাদেরকে আজকে বিপথে পরিচালনা করা হচ্ছে। আজকে বিভিন্নভাবে রাজনীতির নামে বিরাজনীতিকরণ করে মানুষকে বিপথে ঠেলে দিচ্ছে, যার ফলে এটা
এই পুঁজিবাদী সমাজ ব্যবস্থায় একটা প্রবাদই ছিল যে আজকে রাজনীতির নাম করে বিরাজনীতিকরণ করার মধ্য দিয়ে মানুষকে দূরে সরে দাও, যাতে মানুষের রাজনীতির নাম করে রাজনীতিতে না আসতে পারে। দেশের শাসক গোষ্ঠীর বিরুদ্ধে তার যে স্বৈরাচারী নীতি, তার যে জনস্বার্থ বিরোধী পদক্ষেপ, এগুলির বিরুদ্ধে যাতে মানুষ ঐক্যবদ্ধ হতে না পারে, তার থেকে দূরে সরিয়ে দাও, তার চিন্তাধারাটাকে অন্যদিকে ঘুরিয়ে দাও, এই রকম পরিস্থিতি তৈরি করছে। এটা পুঁজিবাদী ব্যবস্থারই ফসল, আজকে বিরাজনীতিকরণ করার চেষ্টা। 18 পর থেকে 2025 প্রায় 7 বছর আপনারা ক্ষমতায় নেই। তো সামনে 28 নির্বাচন, আপনাদের পার্টি বা দলীয় কর্মসূচি হিসেবে রণকৌশলটা কি আছে? যে ওই পূর্বের মতো করেই যে গ্রাউন্ড লেভেলে জনসংযোগ বাড়িয়ে সরকারটাকে আবার ফিরিয়ে আনা, নাকি পার্টি অফিসে বসেই রণকৌশল সাজিয়ে সরকার পরিবর্তন করা? শেষ প্রশ্ন যদি জানতে চাই। এটা আমরা কমিউনিস্ট পার্টি করি, আমরা বিপ্লবী পার্টি, আমরা শুধু সরকার সর্বস্ব পার্টি না। আমরা প্রতিনিয়ত মানুষের লড়াই ময়দানে আছি, মানুষের সমস্যা নিয়ে লড়াই করছি, আন্দোলন করছি, মানুষের দুঃখে সুখে সবসময় আমরা পাশে আছি। সুতরাং সরকার থাকলেও আছি, না থাকলেও মানুষের পাশে আছি। হ্যাঁ, সরকার থাকলে পরে মানুষ যে রিলিফটা, আজকে যে দুর্বিষহ অবস্থাটা, এটা তৈরি হতো না। বামফ্রন্ট সরকার মানুষের, গরিব শ্রমজীবী মানুষের স্বার্থে কাজ করে, মানুষের বেকার যুবকদের কর্মসংস্থানের স্বার্থে কাজ করে, তাইলে মানুষ কিছু রিলিফ পাইতো। আজকে যে রিলিফটা এখন মানুষ পাচ্ছে না, এটা বামফ্রন্ট সরকার থাকলে পাইল। হ্যাঁ, এই বামফ্রন্ট সরকার রাজ্যে মানুষের তাগিদে, যুবকদের তাগিদে, শ্রমজীবী অংশের মানুষের তাগিদে 28-এ আবার বামফ্রন্টকে ক্ষমতা আনার জন্য মানুষে আজকে জোট বাঁধছে। আমরা সংগঠন সাজাচ্ছি, ঠিক আছে, মানুষের কাছে যাচ্ছি, মানুষও আমাদের সাথে প্রতিনিয়ত নিবিড় সম্পর্ক তৈরি। কমিউনিস্ট পার্টি এবং জল এবং মাছের যে সম্পর্ক, কমিউনিস্ট পার্টি এবং মানুষের সাথে আমাদের সেই সম্পর্ক। কমিউনিস্ট পার্টি মাছ যেমন জলের থেকে তুললে পরে প্রাণ থাকে না, কমিউনিস্ট পার্টিও মানুষ থেকে বিচ্ছিন্ন হলে তার অস্তিত্ব থাকতো না। আমাদের প্রতিনিয়তই মানুষের সাথে, মানুষের এই লড়াই আন্দোলনের মধ্য দিয়ে 1978 সালে বামফ্রন্ট সরকার ক্ষমতা এসেছে। এটা আকাশ থেকে কাটেনি, মাটি ফুটে বেরোনি, এটা লড়াই সংগ্রামের মধ্য দিয়ে বামফ্রন্টের জন্ম হয়েছে। 2028 সালও আবার এই লড়াই সংগ্রামের মধ্য দিয়ে বেকারদের, ছাত্রদের, যুবকদের, শ্রমিকদের, সমস্ত অংশের মানুষের অধিকার রক্ষার সংগ্রামের মধ্য দিয়ে 28 সালে আবার বামফ্রন্ট ক্ষমতা আসার জন্য সেই পরিকল্পনা মানুষই গ্রহণ করবেন। আমরা পার্টি, কমিউনিস্ট পার্টির নেতৃত্বে থাকবো, কিন্তু সাধারণ মানুষও কোনো কোনো সময় নেতৃত্বের ভূমিকা যায়। বিপ্লব যখন শুরু হয়, শুধু কেবল বিপ্লবীরই লড়াই করে, সাধারণ মানুষও সেই লড়াইয়ের সামিল হয়। আমাদের রাজ্য এই বিজেপি নামক সরকারটার বিরুদ্ধে সাধারণ অংশের মানুষ আজকে তৈরি হচ্ছেন। এই 28-এর নির্বাচনের আগে মানুষ ঐক্যবদ্ধভাবে এমন গণস্রোত তৈরি করব, এটা ভেসে চলে যাবে। এটা বামফ্রন্ট কমিউনিস্ট পার্টি শুধু লড়াইয়ের মধ্য দিয়ে সেই জায়গাটা তৈরি করবে। এবং বামফ্রন্টের, কমিউনিস্ট পার্টির এই রাজ্যে একটা পুরানো শক্ত ভিত, এটাকে 2018 সালের আগে বিভিন্নভাবে মানুষকে প্রলোভন দিয়েছে, বলেছেন যে মানুষকে বেকারদের কর্মসংস্থান, 2000 টাকা ভাতা, ঘর ঘর চাকরি, বিভিন্ন যেই প্রতিশ্রুতিগুলি দিয়েছেন, 229টা প্রতিশ্রুতি, মুখরোচক কথা বলেছেন। আজকে মানুষ অভিজ্ঞতা দিয়ে বুঝতে পারছেন তার কোনো ধারে কাছে নেই, কোনো কাজ করছে না। তার জন্য মানুষ তার অভিজ্ঞতায়, 7 বছরের অভিজ্ঞতা, আজকে মানুষ জোট বাঁধছেন, ঐক্যবদ্ধ হচ্ছেন, আজকে আমাদের পার্টির তোলে সামিল হচ্ছেন। হ্যাঁ, হয়তো বড় বড় এজিটেশন করতে পারি না, বড় বড় প্রপাগান্ডা আমরা করতে পারি না, কিন্তু মানুষ আমাদের পাশে আছেন, মানুষ আমাদের সাথে আছেন। কারণ আজকে যেইভাবে গণতন্ত্রকে কণ্ঠরোধ করে রেখেছেন বিজেপি সরকার, মানুষকে কথা বলতে দিচ্ছে না, মানুষের উপরে স্টিম রুলার চালিয়ে দিচ্ছে। আপনি মিছিলে যেতে পারবেন না, মিটিংয়ে যেতে পারবেন না, আপনার রেশন বন্ধ করে দেব, আপনার কাজ বন্ধ করে দেব, বাজারে যেতে পারবেন না। এই রকম যদি স্বৈরাচারী কায়দা গ্রহণ না করে, তাহলে এই বিজেপি নামক দলটা কবেই উচ্ছিন্ন হয়ে যেত, মানুষের জনস্রোতে ভেসে চলে যেত। এবং সেইভাবে মানুষ তৈরি হচ্ছেন। 2018 সালে আমরা মনে করি মানুষের জনস্রোতে মানুষই ইতিহাস রচনা করে, মানুষই ভুল করে, মানুষে আবার ইতিহাস রচনা করে। যে 18 সালে যে ভুল করেছিল, মানুষ আবার 28 সালে সেই ইতিহাস রচনা করবে এই রাজ্যের মানুষ।
2018 সালে মানুষ যে ভুলটা করেছিল 2028 সালে তার সেই ভুল হয়তো করবেন না। বাবাদের আশা ব্যক্ত ওনারা করছেন যে 28 নির্বাচনে বিজেপিকে ধুয়ে মুছে এ রাজ্যে বাম সংগঠন প্রতিষ্ঠা করবেন। এতক্ষণ দুজন বাম নেতা ছিলেন আমাদের সাথে ত্রিপুরা টিভির বিশেষ অনুষ্ঠান লোককথায়। আগামী অনুষ্ঠানগুলি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। শুভরাত্রি।